গাজায় গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন ছাত্র বিক্ষোভ। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে সংঘাত, শত শত শিক্ষার্থী আটক। ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র, মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন। $61 বিলিয়ন নতুন প্যাকেজে থাকছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। কাল ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপ, 13টি রাজ্যের 89টি আসনে হবে ভোট গ্রহণ। এ দফায় লড়ছেন রাহুল গান্ধী সহ একাধিক হেভিওয়েট প্রার্থী। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি মনিরুল ইসলাম। এবারে বিস্তারিত খবর জানাবো। আবারও এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। গোল্ডবার্গ পলিন নামের এক মার্কিন ইসরায়েলি যুবককে দেখা যায় ভিডিওতে। কবজির পর থেকে হাতের বাকি অংশ নেই 23 বছর বয়সী পলিনের। 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন অভিযান চালায় হামাস। এক পানশালায় হামলা চালিয়ে পলিন ও তার কয়েকজন বন্ধুকে আটক করে হামাস। সে সময় বোমায় উড়ে যায় তার হাত। এরপর থেকে জিম্মি হিসেবে আছেন গাজায়। তবে ভিডিওটি কবে ধারণ করা কিংবা আদৌ পলিন জীবিত আছেন কিনা সে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। নজিরবিহীন ছাত্র বিক্ষোভ দেখছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো চলমান এই আন্দোলনের জেরে আরও বেড়েছে উত্তেজনা। ছাত্র পুলিশ সংঘর্ষ হয়েছে বিভিন্ন ক্যাম্পাসে, আটক শত শত শিক্ষার্থী। তবে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেও ঠেকানো যাচ্ছে না শিক্ষার্থীদের। আরও বড় পরিসরে ছড়িয়েছে আন্দোলন। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মুখোমুখি শিক্ষার্থী পুলিশ। সাধারণ ছাত্রদের আন্দোলন ঠেকাতে মারমুখী নিরাপত্তা বাহিনী। তবে দমন করা যাচ্ছে না বিক্ষোভকারীদের। বাকবিতণ্ডা, হাতাহাতি থেকে ছড়ায় সংঘাত। আন্দোলনকারী শিক্ষার্থীদের হঠাৎ চালানো হয় ব্যাপক ধরপাকড়। বিশ্ববিদ্যালয় আগ্রাসী আচরণ করছে নিজেদের শিক্ষার্থীদের বিরুদ্ধে, যারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। পুলিশ পুরো সহিংস আচরণ করেছে। আমাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের অর্থায়ন বাতিল হোক। গাজায় গণহত্যা চলছে, তার স্বীকৃতি দেওয়া হোক। একই চিত্র ইউনিভার্সিটি অফ টেক্সাস সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে তাঁবু টানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি, বন্ধ করতে হবে গাজায় গণহত্যা। গ্রেফতার, সহিংসতায় উত্তপ্ত একাধিক ক্যাম্পাস। এমন পরিস্থিতির জন্য প্রশাসনের অযৌক্তিক কড়াকড়িকে দোষারোপ করছে শিক্ষার্থীরা। খুব বিশৃঙ্খল অবস্থা। বিক্ষোভ শুরুর আগেই তা বন্ধে ফ্যাকাল্টিকে চিঠি দেওয়া হয়েছে। যেখানে আন্দোলনকারীদের জড়ো হওয়ার কথা ছিল, সেখানটা ঘিরে রাখা হয়েছে মোটরবাইক বেষ্টনী দিয়ে। শুরু থেকেই আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি। বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ নিয়ে আমাদের হতাশা জানাতে চেয়েছি। তবে দুর্ভাগ্যজনকভাবে অন্যদিকে মোড় নিয়েছে পরিস্থিতি। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রকল্পে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের অর্থায়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল চলমান ছাত্র আন্দোলন। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জোরালো আওয়াজ তুলে এই আন্দোলনে সামিল হয় একের পর এক বিশ্ববিদ্যালয়। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েলি আগ্রাসন বিরোধী আন্দোলনের মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয় চত্বরে নামাজ আদায় করলেন মুসলিম বিক্ষোভকারীরা। নামাজ পড়ার দৃশ্য দেখা গেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়। এছাড়াও চলমান ছাত্র আন্দোলনের নামাজের এমন বেশ কয়েকটি ভিডিও বেশ আলোড়ন ধরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। বিভিন্ন দেশের আন্দোলনরত মুসলিম শিক্ষার্থীরা দিনরাত অবস্থান করছেন বিশ্ববিদ্যালয় চত্বরে। আর তাই পুলিশের সাথে উত্তেজনার মধ্যে আদায় করছেন নামাজ। বেশ কয়েকদিন ধরেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে নজিরবিহীন ছাত্র আন্দোলন। মুসলিমরা ছাড়াও যাতে অংশ নিচ্ছেন ইহুদি সহ বিভিন্ন ধর্মবর্ণের মানুষ। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ছড়িয়ে পড়া বিক্ষোভ থামাতে আরও জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তিনি এই আহ্বান জানান।
নেতানিয়াহু। What's happening on America's college campuses is horrific. আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যা হচ্ছে তা ভয়াবহ। ইহুদি বিদ্বেষীরা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্ব দিচ্ছে, তারা ইসরায়েলের ধ্বংস চায়। এটি বন্ধ হওয়া দরকার। দ্ব্যর্থহীনভাবে সব কর্মকাণ্ডের নিন্দা জানানো উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের ভূমিকা খুবই লজ্জাজনক। প্রশাসনকেও আরও জোরালো পদক্ষেপ নিতে হবে। But that's not what happened. আবারও মার্কিন ও ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলার দাবি করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার এডেন উপসাগর ও ভারত মহাসাগরে চালিয়েছে অভিযান। বুধবার এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের জাহাজ মেয়ার্স্ক ইয়র্কটাউন ও একটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। ভারত মহাসাগরে টার্গেট করা হয়েছে ইসরায়েলি জাহাজ MSC ভেরাক্রুজকে। সমুদ্র নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান আমব্রে জানিয়েছে, এডেন বন্দরের দক্ষিণ পশ্চিমে হয়েছে হামলা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে ছোড়া ড্রোন ভূপাতিত করেছে তারা। ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে সেগুলোর ব্যবহারও করেছে কিয়েভ বাহিনী। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। বলা হয়, গত ফেব্রুয়ারিতেই দূরপাল্লার ওই মিসাইল দেওয়ার বিষয়ে কিয়েভকে সবুজ সংকেত দেন বাইডেন। মার্চে $300 মিলিয়ন সহায়তা প্যাকেজ অনুমোদন দেন প্রেসিডেন্ট, যার আওতায় গোপনে পাঠানো হয় এই অস্ত্র। চলতি মাসেই তা পৌঁছায় ইউক্রেনে। ঠিক কী পরিমাণ অস্ত্র পাঠানো হয়েছে নিশ্চিত নয় এখনও, তবে তালিকায় আছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এগুলো। ক্রাইমিয়ায় মস্কোর বিমান ঘাঁটিতে মিসাইলটি ছোড়া হয়েছিল, এমনটিও জানিয়েছে গণমাধ্যম। ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সহায়তায় $95 বিলিয়ন বিলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এর মাধ্যমে আইনে পরিণত হলো এই বিলটি। এবার যুক্তরাষ্ট্র নিরাপদ হবে, বিশ্ব নিরাপদ হবে। মার্কিন মিত্ররা গুরুত্বপূর্ণ সহায়তা পাবে, যাতে তারা নিজেদের সার্বভৌমত্বের হুমকি মোকাবেলা করতে পারে, নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষা করতে পারে। আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই বিনিয়োগ এটি। মিত্রদের শক্তিমত্তা আমাদেরও শক্তিশালী করে। এই বরাদ্দগুলোর মধ্যে ইউক্রেনের জন্য যে বরাদ্দ আছে তা যুক্তরাষ্ট্রের $61 বিলিয়ন সামরিক সহায়তা। আর সেখানে থাকছে দূরপাল্লার মিসাইল, আর্টিলারি শেল সহ অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র সরঞ্জাম। কিয়েভের প্রত্যাশা, রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে ও হারানো এলাকা পুনরুদ্ধারে সহায়তা করবে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো সব অস্ত্র। পশ্চিমা সামরিক সহায়তাকে অবশ্য পাত্তাই দিচ্ছে না রাশিয়া, বরং ইউক্রেনের অস্ত্র ভাণ্ডার টার্গেট করে নতুন রণকৌশল সাজাচ্ছে মস্কো। গত অক্টোবর থেকে পূর্বাঞ্চলে রাশিয়ার কাছে প্রায় 583 বর্গ কিলোমিটার এলাকা খুইয়েছে ইউক্রেন। গত কয়েক মাস ধরে প্রতিরক্ষা ব্যবস্থা ও কামান গোলাবারুদের অভাবে রীতিমতো হাপিত্যেশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি বছর 1200 মিসাইল, 1500 ড্রোন ও 8500 গাইডেড বম্বিংয়ের শিকার হয়েছে দেশটি। অবশেষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন সামরিক সহায়তা নিশ্চিত হলো। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাশের পর $61 বিলিয়ন প্যাকেজে অনুমোদন দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের নতুন এই প্যাকেজে ঠিক কি কি থাকছে পুরোপুরি নিশ্চিত নয়, তবে বিল সইয়ের সাথে সাথে $1 বিলিয়ন সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে বাইডেন প্রশাসন। সেখানে আছে যুদ্ধযান, স্টিঙ্গার এয়ার ডিফেন্স, হাইমার্স ও জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক ব্যবস্থার প্রয়োজনীয় সরঞ্জাম, গোলাবারুদ, পাচ্ছে দূরপাল্লার মিসাইলও। নতুন অস্ত্র সরঞ্জাম ইউক্রেনের রণকৌশলে কতটুকু প্রভাব ফেলবে? ফ্রন্টলাইনে রাশিয়ার অগ্রযাত্রা কি ঠেকাতে পারবে এবার? আশাবাদী প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, 6 মাসের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবে সেনারা। আমাদের সেনাদের যে ধরনের অস্ত্র দরকার তা পূরণে মার্কিন বন্ধুদের সাথে যোগাযোগ করছি। ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম থেকে অ্যান্টি ট্যাঙ্ক ব্যবস্থা, হাইমার্স মিসাইল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য। অর্ধেক বছর ধরে রুশ দখলদাররা যা করেছে তা ফিরিয়ে দেওয়া হবে। যদিও ইউক্রেনে মার্কিন সহায়তাকে তোয়াক্কাই করছে না রাশিয়া। দাবি, রণক্ষেত্রে পার্থক্য গড়বে না এসব অস্ত্র। পশ্চিমাদের দেয়া অস্ত্র ভাণ্ডারকে টার্গেট করে উল্টো হামলা জোরদারের পরিকল্পনাও সাজিয়েছে মস্কো।
ন্যাটোর পরামর্শে কিয়েভ তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। পশ্চিমা অস্ত্রের বড়াই ভেঙে দিয়েছে আমাদের সেনারা। যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় আমরাও কার্যকর ও শক্তিশালী অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছি। ইউক্রেনে পশ্চিমা অস্ত্র ভান্ডার লক্ষ্য করে হামলা বাড়ানো হবে। কিয়েভের কর্মকর্তারা বলছেন, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ওয়াশিংটনের দেয়া সব অস্ত্র কাজে লাগাতে পারবে তারা। তবে প্যাট্রিয়ট বা হাইমার্সের মতো মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রুশ মিসাইল আর শত শত শহীদ ড্রোন ঠেকাতে কতটা কার্যকর হবে সময়ই বলে দেবে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। তাইওয়ান ইস্যুতে উত্তেজনার মধ্যে চীন সফর গেলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। মার্কিন মন্ত্রীর 3 দিনের এই সফরে বিশ্ব বাণিজ্য, সামরিক যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে হবে শীর্ষ পর্যায়ের বৈঠক। এরই মধ্যে বৃহস্পতিবার সাংহাইয়ে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন ব্লিনকেন। সাক্ষাৎ করেন সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির সেক্রেটারির সাথেও। এ সময় মার্কিন ব্যবসায়ীদের জন্য চীনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান তিনি। শুক্রবার বেইজিংয়ে ব্লিনকেন বৈঠক করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এদিকে ব্লিনকেনের সফরের মধ্যে তাইওয়ানের জন্য সামরিক বরাদ্দ দেয় ওয়াশিংটনের কঠোর সমালোচনা করেছে বেইজিং। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মহাকাশে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রের তোলা খসড়া প্রস্তাব আটকে দিল রাশিয়া। বুধবার মার্কিন প্রস্তাবে ভেটো দেয় মস্কো। বেশ কয়েকদিন ধরে রাশিয়ার বিরুদ্ধে মহাকাশে পাঠানোর জন্য অ্যান্টি স্যাটেলাইট পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে বাইডেন প্রশাসন। তবে বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। এদিকে ভেটো দেওয়ায় মস্কোর বিরুদ্ধে মহাকাশে পরমাণু অস্ত্র ইস্যুতে তথ্য লুকানোর অভিযোগ তুলেছে ওয়াশিংটন। তবে রাশিয়ার দাবি প্রস্তাবের সব বিষয় যৌক্তিক নয়। শিগগিরই নিরাপত্তা পরিষদের সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে নিজেরাই এই ইস্যুতে আরেকটি প্রস্তাব উত্থাপন করবেন। একদিন বাদে ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। আর এই ধাপে 13টি রাজ্যের 89টি আসনে ভোট গ্রহণ হবে। কেরালার একটি আসন থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, যা ভারতের বিরোধী দলের কাছে রীতিমতো অ্যাসিড টেস্ট। লড়বেন কংগ্রেসের আরেক জনপ্রিয় প্রার্থী শশী থারুরও। আর কোটা থেকে বিজেপির প্রার্থী লোকসভার স্পিকার ওম বিড়লা। বালুরঘাট থেকে লড়বেন পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান সুকান্ত মজুমদার। ফলে হেভিওয়েট লড়াই হচ্ছে এই দফায়। লোকসভা নির্বাচনী প্রচারণা ঘিরে গেল কয়েকদিন ধরে কেরালার ওয়েনার জুড়ে ছিল উৎসব আমেজ। এই আসনে লড়ছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। 26 এপ্রিল ভারত জুড়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফায় ভোটাভুটি হবে কেরালায় সবচেয়ে বেশি 20টি আসনে। অন্যদিকে কর্ণাটকের 14 আর রাজস্থানের 13 আসনে হবে ভোট। এছাড়া পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মণিপুর, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং কাশ্মীরে হবে ভোটাভুটি। এ দফার ভোটাভুটিতে লড়ছেন বিজেপি কংগ্রেসের 4 হেভিওয়েট প্রার্থী। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ছাড়াও বিজেপির হয়ে উত্তরপ্রদেশের মথুরা থেকে লড়বেন বলিউড তারকা হেমা মালিনী। অন্যদিকে কেরালার থিরুভানান্তপুরম থেকে লড়বেন কংগ্রেসের আইকন হিসেবে খ্যাত শশী থারুর। আর বিজেপির প্রভাবশালী নেতা এবং লোকসভার স্পিকার ওম বিড়লা লড়ছেন কোটা আসন থেকে। ঐতিহ্যগতভাবে কংগ্রেসের আসন হিসেবে পরিচিত আমেথি এবং রায়বেরেলি থেকে রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধী লড়বেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ফলে স্বভাবতই ওয়েনার আসনে রাহুল গান্ধীর নির্বাচনকে দেখা হচ্ছে কংগ্রেসের জন্য অ্যাসিড টেস্ট হিসাবে। 2019 সালে আমেথিতে হারলেও এই আসনে জয় পান রাহুল। 26 এপ্রিল ভোটে ভাগ্য নির্ধারণ হবে আর এক হেভিওয়েট প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারেরও। পশ্চিমবঙ্গের বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জ 3 লোকসভা আসনের ভোট সেদিন। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লড়ছেন আগের বারে জেতা বালুরঘাট আসন থেকেই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতের লোকসভা নির্বাচনে সবশেষ খবর জানবো আমরা। আমাদের সহকর্মী কলকাতা থেকে সুকান্ত চট্টোপাধ্যায় আমাদের সাথে যোগ দিচ্ছেন সরাসরি। দ্বিতীয় পর্যায়ের এই যে ভোটে ভারতেরও পশ্চিমবঙ্গে এই যে একজন হেভিওয়েট প্রার্থী আছে সুকান্ত মজুমদার, এছাড়া আরও যে অন্যান্য আসনে যেগুলো ভোট এবার হচ্ছে সেগুলোর প্রস্তুতি একটু জানতে চাই এবং কোনো জরিপ বা আভাস কাজ করছে কিনা সেখানে সার্বিক অবস্থা একটু বলবেন সুকান্ত। দেখুন, রাতপোয়ালে কিন্তু নির্বাচন পশ্চিমবঙ্গের 3টি আসনের সাথে গোটা দেশের 89টি আসনে। পশ্চিমবঙ্গের যে বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জ এই 3টে আসনে কিন্তু লড়াই হচ্ছে এবং মুখ্যত লড়াই কিন্তু হচ্ছে শাসক দল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপির সঙ্গে।
এখানে বামফ্রন্ট এবং কংগ্রেস হচ্ছে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। দার্জিলিং এ যেমন রাজু বিস্তাল সাথে লড়াই হচ্ছে গোপাল লামা তৃণমূল কংগ্রেসের, তেমনি একইভাবে বালুরঘাটে কিন্তু লড়াই হচ্ছে বিমল মিত্রের সঙ্গে সুকান্ত মজুমদারের। কিন্তু রায়গঞ্জে আমরা যখন যাচ্ছি সেখানে কিন্তু ত্রিমুখী লড়াই হচ্ছে। সেখানে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রার্থী যিনি দাঁড়িয়েছেন আলী আহমেদ ওরফে ভিক্টর, তিনি কিন্তু লড়াই দিয়ে কিন্তু প্রথম সারিতে রয়েছেন এই দ্বিতীয় দফার এই 3 কেন্দ্রের মধ্যে। এবং সব থেকে বড় কথা যে দার্জিলিং এর সব থেকে দুর্গম অঞ্চলে সেখানে ভোট যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আজকে সকাল থেকে কিন্তু ভোট কর্মীরা তাদের যে ভোটের ইভিএম মেশিন এবং সঙ্গে নিরাপত্তা কর্মীরা নিয়ে তারা কিন্তু রওনা দিয়েছেন। এমন দুর্গম জায়গায় ভোট কেন্দ্র আছে দার্জিলিং এর, যেখানে পায়ে হেঁটে যেতে হয় 10 কিলোমিটার পর্যন্ত জায়গা, যেখানে গাড়ি পৌঁছতে পারে না, খচ্চর অর্থাৎ ঘোড়ার পিঠে করে সমস্ত জিনিস নিয়ে যেতে হয়। সেই দুর্গম জায়গার চিত্রও কিন্তু আমরা যমুনা টেলিভিশনের পর্দায় দেখাতে সক্ষম হচ্ছি। স্বাভাবিকভাবেই এই যে ভোট শুধু যে সমতল নয়, পাহাড়েও কিন্তু সমানভাবে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে আগামীকাল কিন্তু ভোট গ্রহণ হবে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবং এই নির্বাচনকে শান্তিপূর্ণ করতে কিন্তু চ্যালেঞ্জ যা ভারতের জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তা তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে। এটা আসলে একটা চ্যালেঞ্জ আমরা দেখেছি। সুকান্ত চট্টোপাধ্যায় তিনি জানাচ্ছিলেন ভারতের এই যে দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের সেই প্রসঙ্গে। শ্রীলঙ্কা সহ এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে চায় ইরান। বুধবার কলম্বোয় সংক্ষিপ্ত সফরকালে একথা বলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। 16 বছরে প্রথমবার কোনো ইরানি প্রেসিডেন্ট পা রাখলেন শ্রীলঙ্কায়। 5টি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুই প্রেসিডেন্ট। এ নিয়ে দ্বিতীয়বার দুই দেশের মধ্যে কোনো চুক্তি হলো। রইসি জানান শ্রীলঙ্কায় $514 মিলিয়ন পানি বিদ্যুৎ প্রকল্পে কারিগরি ও প্রকৌশলগত সহায়তা দেবে তেহরান। 2010 সালে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির এই প্রকল্পে বিনিয়োগের কথা ছিল ইরানের, তবে $50 মিলিয়ন অর্থ ছাড়ের পরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে আটকে যায় অর্থ সরবরাহ। লাতিন আমেরিকার দেশ পেরুর ইতিহাসে প্রথমবার স্বেচ্ছা মৃত্যু বরণ করলেন এক নারী। চলতি সপ্তাহে বিশেষ ঔষধ প্রয়োগ করে আনা এস্ত্রেদা নামের ওই নারীর মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। স্বেচ্ছা মৃত্যুর অধিকার আদায়ে তাকে দীর্ঘ আইনি লড়াই করতে হয়েছে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় নিজেই মৃত্যু কার্যকরের আবেদন করেন। পেশায় মনোবিজ্ঞানী 47 বছর বয়সী পেরুভিয়ান মহিলা আনা এস্ত্রাদা 30 বছরেরও বেশি সময় ধরে ভুগছিলেন দুরারোগ্য ব্যাধি পলিমায়োসাইটিসে, যাতে ধীরে ধীরে অবশ হয়ে যায় তার দেহের বেশিরভাগ পেশি। হাঁটাচলা তো দূরের কথা, ঠিকমতো কথা বলতেও বেগ পেতে হতো তাকে। দীর্ঘ সময় ধরে ছিলেন শয্যাশায়ী, দিনরাত 24 ঘন্টায় লাগতো নার্স। কষ্ট সইতে না পেরে নিজেই মৃত্যু কার্যকরের আবেদন করেন আনা, কিন্তু বাধে বিপত্তি, কেননা পেরুতে স্বেচ্ছা মৃত্যু নিষিদ্ধ। দীর্ঘ 4 বছরের আইনি লড়াইয়ের পর 2022 সালে সুপ্রিম কোর্ট থেকে মেলে স্বেচ্ছা মৃত্যুর অনুমতি, যা দেশটির ইতিহাসে প্রথম। অবশেষে গত রোববার মেডিকেল সহকারীর সাহায্যে বেছে নেন মৃত্যু। শেষ পর্যন্ত নিজের ইচ্ছার ব্যাপারে অটল ছিলেন তিনি। আমি স্পষ্টবাদী, যা চাই তা করতে চাই। কখন মারা যাব তা বেছে নেওয়ার স্বাধীনতা আমার দরকার। কখনো কল্পনাও করতে পারিনি এই কাজ করতে পারবো, তাও আবার পেরুর মতো দেশে, যেখানে কেউ কোনোদিন স্বেচ্ছা মৃত্যু নিয়ে কথা বলেন। গর্ববোধ করছি। কঠিন রোগে আক্রান্ত রোগীদের ব্যথা থেকে মুক্তি দিতে প্রাণনাশে সহায়তা করা ইউথেনেশিয়া বা আরামের মৃত্যু, যা পেরুসহ অনেক দেশেই অবৈধ। স্বেচ্ছা মৃত্যুতে সহায়তার দায়ে আছে শাস্তির বিধানও। আদালতের নির্দেশে ব্যতিক্রম ঘটেছে কেবল আনার ক্ষেত্রে। শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে স্বেচ্ছা মৃত্যুতে সহায়তাকারী চিকিৎসককে। নেদারল্যান্ড, কানাডা, বেলজিয়াম, কলম্বিয়া, ইকুয়েডর সহ কিছু দেশে স্বেচ্ছা মৃত্যুর বৈধতা রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শকের এই ছিল আমাদের যমুনা ডেস্কের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।